ক্লাস 9 10 এসএসসি অ্যাকাউন্টিং চ্যাপ্টার 7 এর খতিয়ানের সুন্দর একটা অঙ্ক নিয়ে আমি বিশ্বময় কুণ্ডু তোমাদের সাথে। তোমাদের গত একটা ক্লাসে খতিয়ানের পুরো একটা অধ্যায় আমি দেখিয়েছি, কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, খতিয়ান কি, এইসব বিষয়ে তোমাদের আমি দেখিয়েছি। আজকে সেই খতিয়ানের একটা অঙ্ক দেখাবো। এই অঙ্কটার মাধ্যমে তোমরা পুরো খতিয়ানের চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করতে পারবে। কারণ তোমরা জানো যে খতিয়ানের দুইটা টিপস, একটা চলমান জের পদ্ধতি আর একটা হচ্ছে কৃষক, এই দুইটার মাধ্যমে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। এই একটা অঙ্কের মাধ্যমে তোমরা দুইটা জিনিস কমপ্লিট করতে পারবে। তো এই অধ্যায়টা বা এই অঙ্কটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা খতিয়ানে 10 আউট অফ 10 পাবে। তো ক্লাসে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ক্লাসটি স্কিপ করবে না, পুরোটা দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। চলো শুরু করা যাক। প্রশ্নটা কি আছে, কি কি লেনদেন আছে, কি কি কোশ্চেন আছে সেটা আমরা আগে দেখি। মিস্টার রায়ান 2026 সালে এপ্রিল মাসে যে ব্যবসা লেনদেনগুলো করছে সেই লেনদেনগুলো দেওয়া আছে। তাহলে কি করছে, এপ্রিলের 1 তারিখে তিনি ব্যবসায় নগদ 2 লাখ টাকা বিনিয়োগ করা হলো, মানে তিনি মিস্টার রায়ান এপ্রিলের 1 তারিখে নগদ 2 লাখ টাকা বিনিয়োগ করছে ব্যবসায়। এরপর আছে এপ্রিলের 4 তারিখে কি বলছে, পণ্য ক্রয় 16,500 টাকা, পণ্য ক্রয় করছে 16,500 টাকা। কিন্তু এরপরে কি শর্ত দিচ্ছে যে নগদ 60% এবং ধারে 40%, মানে এই যে 16,500 টাকা সে ধারে পণ্য ক্রয় করছে তার ভিতরে নগদ তিনি 60% আনছে এবং ধারে আনছে 40%। এবার আসি এপ্রিলের 9 তারিখে। এপ্রিলের 9 তারিখে বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 39,000 টাকা। এপ্রিলের 15 তারিখে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2,000 টাকা। এপ্রিলের 27 তারিখে বিনিয়োগের সুদ বাবদ প্রাপ্তি 4,000 টাকা। এরপর 30 তারিখে আছে চেকের মাধ্যমে বীমা সালামি প্রদান 4,500 টাকা। এই হচ্ছে মিস্টার রায়হানের 2026 সালের এপ্রিল মাসে ব্যবসার লেনদেন। এবারে সে কি কি প্রশ্নের অ্যানসার চাইছে। ক নম্বরে আছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মানে তোমার এই যে পণ্য ক্রয় করছে 16,500 টাকা, যেটা নগদ এবং ধারে ক্রয় করছে, এবং আর যে ক্রয় আছে পুরোটা তোমার মোট যে ক্রয়টা সেটা তোমার নির্ণয় করতে বলছে। মোট ক্রয়কে আবার তোমার অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলা হয়, নিট ক্রয়। মোট ক্রয় বলে আবার নিট ক্রয় বলে, ঠিক আছে। এবার আসি খ নম্বরে। খ নম্বরে কি বলছে, চলমান জের পদ্ধতিতে নগদান ও ক্রয় হিসাব প্রস্তুত করো, মানে নগদান হিসাব প্রস্তুত করতে হবে এবং তোমার ক্রয় হিসাব প্রস্তুত করতে হবে। এরপর আসি গ নম্বরে কি বলছে, টি ছকে ব্যাংক ও বীমা হিসাব প্রস্তুত করো, মানে টি ছকের মাধ্যমে তোমাদের ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে এবং বীমা হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে দেখো তোমার একটা প্রশ্নে দুইটা পদ্ধতি পেয়ে গেছো, তাহলে তোমাদের কাছে সহজ না? অবশ্যই সহজ। এবার আমরা এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। কত সুন্দর সহজ পদ্ধতিতে সলভ করা যায় সেটা এবার তোমরা দেখবে। আমাদের ক নম্বরে কি বলছিল, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হলে কি করতে হবে, ফার্স্টে আমরা লিখবো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমাদের অ্যাকাউন্টিং এ কোনো অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের ছক নির্ণয় করে করতে হবে। ছক ছাড়া কিন্তু কোনো অঙ্ক কমপ্লিট করা যাবে না। তাহলে আমরা ছক তৈরি করি। তাহলে ছক আমরা তৈরি করছি, এবার লিখবো ফার্স্টের মধ্যে আছে তারিখ, বিবরণ, টাকা, মানে আমাদের এখানে 2 টাকা হবে। এবার আমরা দেখি প্রশ্নটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এপ্রিলের 4 তারিখে আমাদের পণ্য ক্রয় করছে 16,500 টাকা, সেখানে নগদ ছিল 60%, ধারে ছিল 40%। নগদ এবং ধারে মিলায়ে টোটাল পণ্য ক্রয় ছিল 16,500 টাকা। তাহলে এখানে লিখবো ক্রয় 16,500। এরপর আমরা দেখবো এপ্রিলের 15 তারিখে আমাদের মালিক কর্তৃক পণ্য উত্তোলন করছে। যখন আমাদের মালিক কর্তৃক পণ্য উত্তোলন করবে তখন কিন্তু আমাদের অবশ্যই ক্রয় থেকে পণ্য উত্তোলনটা বাদ যাবে। কেন বাদ যাবে? তোমরা অনেকে বলতে পারো উত্তোলন কি আবার ক্রয় ভিতর যায়? অবশ্যই যাবে। যখন তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, তখন কিন্তু তোমাদের ক্রয় ভিতর ইনক্লুড হবে। যদি মালিক কর্তৃক পণ্য উত্তোলন না থাকে তাহলে কিন্তু তোমাদের উত্তোলনের ভিতর যাবে না, তাহলে কিন্তু তোমাদের ক্রয়ের ভিতর যাবে না, তখন সেটা উত্তোলনের ভিতরে অ্যাড হবে। তাহলে এখানে আমাদের কি বলছে, 15 তারিখে পণ্য উত্তোলন 2,000 টাকা। এই 2,000 টাকা কিন্তু আমাদের বাদ হবে। 2,000 টাকা আমরা বাদ দিলে টোটাল পাচ্ছি আমাদের 14,500
টাকা। এইটাই আমাদের নিট ক্রয়ের পরিমাণ। খুব সহজে কিন্তু আমরা নিট ক্রয়টা নির্ণয় করতে পারছি। খ নম্বরে কি বলছিল, চলমান জেল পদ্ধতিতে নগদান ও ক্রয় হিসাব প্রস্তুত করতে হবে। এখন তোমার চলমান জেল পদ্ধতিতে খতিয়ানে কিন্তু খুব সহজভাবে নির্ণয় করা যায়। এখানে কিন্তু খুব সহজেই চলমান জেল পদ্ধতিতে করা সহজ, তির্যকের একটু সমস্যা হয়, কিন্তু চলমান জেল পদ্ধতিতে খুবই সহজভাবে করা যায়। তো তোমরা দেখো যে কিভাবে নির্ণয় করতে হয়। মিস্টার রায়হানের চলমান জেল পদ্ধতিতে নগদান হিসাব, মানে দুইটা হিসাব প্রস্তুত করতে বলছে। এক হচ্ছে নগদান হিসাব, দুই হচ্ছে ক্রয় হিসাব। আগে নগদান হিসাব প্রস্তুত করব, তারপর হচ্ছে তোমার ক্রয় হিসাব প্রস্তুত করব। তাহলে এখানে আমরা লিখবো মিস্টার রায়হান চলমান জেল পদ্ধতি নগদান হিসাব। এবার আমরা ছক তৈরি করব। চলমান জেল পদ্ধতিতে কিন্তু ছক তৈরি করা খুবই সোজা। কেমন? আমাদের ছকটা ঠিক এরকম টাইপের হবে। এক হবে তোমার বাম পাশে ডেবিট লিখতে হবে, ডান পাশে ক্রেডিট লিখতে হবে, এবং সবার পর লিখতে হবে হিসাবের কোড নং। যদি তোমার প্রশ্নে হিসাবের কোড নং দেওয়া থাকে তাহলে তোমরা লিখবে, যদি দেওয়া না থাকে তাহলে লিখবে না। এরপর আসি তোমাদের প্রথমে তারিখ, বিবরণ, চাহিদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। টোটাল চলমান জেল পদ্ধতিতে 7টা ঘর তৈরি তোমাদের করতে হবে। এবার আমরা লিখি যে কি কি: তারিখ, বিবরণ, চাহিদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এই হচ্ছে তোমার চলমান জেল পদ্ধতির টোটাল ছক। এই 7টি ঘর তোমাদের তৈরি করতে হবে। এই 7টি ছকের ভিতরে আছে তারিখ, বিবরণ, চাহিদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং ডেবিট ক্রেডিট। এই হলো তোমার চলমান জেল পদ্ধতির ছক। এইবার আমরা প্রশ্নগুলো অ্যান্সার তৈরি করব। কিভাবে? তোমার কি নির্ণয় করতে বলছে? নগদান হিসাব। তোমার কিন্তু নগদান হিসাব তৈরি করতে বলছে। তাহলে আমাদের প্রশ্নে দেখতে হবে যে কোনগুলো আমাদের নগদে তৈরি হয়েছে, এবং এখানে কিন্তু কোনো বাকিতে যাবে না। শুধু যেগুলো নগদে আমাদের ব্যবসায় আনয়ন করেছে মিস্টার রায়হান, সেটাই কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমাদের প্রথম 1 তারিখে ছিল ব্যবসায় নগদ মূলধন আনয়ন। তাহলে কি এটা আমাদের ডেবিট ক্রেডিট কি হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে কি নগদ আমাদের ডেবিট হচ্ছে? অবশ্যই হচ্ছে। তাহলে আমরা কি লিখবো? এপ্রিল 1 মূলধন হিসাব কত লাখ টাকা আমাদের আনয়ন করছে? 2 লাখ টাকা আমাদের ব্যবসায় আনয়ন করছে। তাহলে ডেবিট হবে আমাদের 2 লাখ টাকা। যেহেতু নগদ আমাদের ডেবিট এখানে, সেহেতু আমাদের ডেবিটের ঘরে টাকা বসাতে হবে। যদি আমাদের নগদ ক্রেডিট হতো তাহলে আমরা ক্রেডিটের ঘরে টাকা বসাতাম। এরপর আসি এপ্রিলের 4 তারিখে। আমরা একটু খেয়াল করে দেখবো যে পণ্য ক্রয় করছিল 16,500 টাকা। সেখানে তোমাদের নগদে ছিল 60% এবং বাকিতে ছিল তোমাদের 40%। তাহলে কি এখানে বাকিতে যাবে? যাবে না। যেটুকু আমাদের নগদে আছে ওইটুকুই আমাদের নিতে হবে। তাহলে তোমার যদি পণ্য ক্রয় নগদে করে তাহলে যাবেটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ কিন্তু তখন ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো ক্রয় হিসাব। দেখি যে হ্যাঁ, টোটাল ক্রয় ছিল তার 16,500 টাকা। এইখান থেকে তিনি নগদে কিন্তু 60% ক্রয় করছে। কত পার্সেন্ট ক্রয় করছে? 60%। তাহলে আমাদের এই 16,500 টাকার উপরে 60% কাটতে হবে। যদি আমরা 16,500 টাকার উপরে 60% কাটি তাহলে আমাদের আসবে 9,900 টাকা। এই যে 9,900 টাকা, এটাই কিন্তু আমাদের নগদে তিনি পণ্য ক্রয় করছে। তাহলে আমাদের এখানে হবে তোমার হচ্ছে এই যে 9,900 টাকা, এইটা কিন্তু আমাদের এই ক্রেডিট ঘরে বসবে। কেন ক্রেডিট ঘরে বসবে? কারণ হচ্ছে আমাদের ক্রয় হিসাবটা ডেবিট হচ্ছে। আমি একটু আগে বলেছিলাম যে নগদ যখন ডেবিট হবে তখন ডেবিটের ঘরে টাকা বসবে, নগদ যখন ক্রেডিট হবে তখন ক্রেডিটের ঘরে বসবে। তাহলে এখন তোমার নগদ হিসাব ক্রেডিট হচ্ছে, সেহেতু তোমার ক্রয় হিসাবটা ক্রেডিট ঘরে বসবে। তাহলে এইখানে আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের ক্রেডিট হয়েছে তাহলে কি আমাদের এই 2 লাখ টাকা থেকে আমাদের এই যে 9,900 টাকা এটা বাদ দিতে হবে। যদি আমাদের ডেবিট হতো তাহলে আমাদের এই ডেবিট এর সাথে যোগ করতে হতো। তাহলে 2 লাখ টাকা থেকে আমরা এই যে 9,900 টাকা বাদ দিব, তখন থাকবে আমাদের 1,90,100 টাকা। এইখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে এই ঘরে কেন বসছে আমাদের টাকা? আমরা যোগ বিয়োগ করে কেন এই ঘরে টাকা বসালাম? তোমাদের যদি প্রথম হিসাবটা ডেবিট টাকা হয় তাহলে ডেবিটের ঘরে বসবে। যদি প্রথম হিসাবটা ক্রেডিটের ঘরে হতো তাহলে এই ক্রেডিটের ঘরে যোগফল বসতো। যেহেতু আমাদের এখানে নগদ হিসাবে ডেবিট টাকাটা প্রথমে ডেবিট ঘরে বসছে, সেহেতু আমাদের যোগফলটাও ডেবিট ঘরে বসবে।
সহজ নিয়ম। এটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু খতিয়ান খুব সহজ। এরপর আসি তোমাদের 27 তারিখে আছে তোমাদের বিনিয়োগের সুদ প্রাপ্তি। যখন আমরা বিনিয়োগের সুদ প্রাপ্তি করব তখন আমাদের যা যা কি হবে, সুদ যখন আমরা ব্যবসায় আনবো তখন হবে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তাহলে কি এইখানে আমাদের নগদ টাকা কি ডেবিট হচ্ছে? অবশ্যই হচ্ছে, কারণ নগদান হিসাব ডেবিট হচ্ছে, বিনিয়োগের সুদ ক্রেডিট হচ্ছে। তাহলে আমরা বিবরণের ঘরে লিখবো বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ কত ছিল? 4000 টাকা ছিল। এই 4000 টাকা আমরা ডেবিটের ঘরে বসাবো। এখন এই যে 1,90,000 টাকা আছে, এই টাকার সাথে এই 4000 টাকা যোগ করতে হবে। তাহলে এই 4000 টাকা যোগ করলে আমাদের হবে 1,94,100 টাকা। এটাই কিন্তু আমাদের নগদান হিসাবে মূল উদ্বৃত্ত। এই যে 1,94,100 টাকা, এটাই আমাদের নগদান হিসাবে মূল উদ্বৃত্ত। তো চলমান জের পদ্ধতিতে আমাদের নগদান হিসাবটা প্রস্তুত করা হলো। এবার আমাদের যে হিসাব যাক না কেন, এখানে নগদান হিসাব বলো, ক্রয় হিসাব বলো, মূলধন হিসাব, যে হিসাবই যাক না কেন, সেটার প্রথম হিসাবটা যদি আমাদের ডেবিট টাকা হয় তাহলে অবশ্যই আমাদের ডেবিটের ঘরে বসবে। যদি প্রথম হিসাবটা ক্রেডিট টাকা হয় তাহলে আমাদের ক্রেডিটের ঘরে বসবে। এবং যদি ডেবিটের ঘরে যোগফলটা হয়, ডেবিটের টাকা বসে তাহলে যোগফলটাও ডেবিটের ঘরে হবে। যদি ক্রেডিটের ঘরে বসে তাহলে যোগফলটাও আমাদের ক্রেডিটের ঘরে বসবে। এখানে যেহেতু নগদান হিসেবে প্রথম টাকাটা আমাদের ডেবিটের ঘরে বসছে, সেহেতু কিন্তু আমাদের যোগফলটা ডেবিটের ঘরে আসছে। এই জিনিসটা তোমরা মাথায় রাখলে তোমাদের কিন্তু চলমান জের পদ্ধতিতে খতিয়ান করা খুব সহজ। এবারে আমাদের আরেকটা হিসাব তৈরি করতে বলছে, সেটা হচ্ছে ক্রয় হিসাব। এই ক্রয় হিসাব একটা কথা বলে রাখি, চলমান জের পদ্ধতিতে ঘরগুলো যে হিসাবে তৈরি করতে পারুক না কেন সব ঘরেরই কিন্তু একই সেম হবে, মানে সেম কোয়ালিটি, সেম তোমার 60টা ঘর তৈরি করবে, সেম তোমার সবকিছুই থাকবে, শুধু তোমার হিসাবগুলোর জায়গায় নামগুলো পরিবর্তন হবে, এইটুকুই, আর কিছু না। তাহলে এবার আমরা ক্রয় হিসাব প্রস্তুত করব। যে কি বলছে তোমাদের দেখতে হবে, তোমরা প্রশ্ন দেখো, তোমাদের এপ্রিলের 4 তারিখে বলছে পণ্য ক্রয় 16,500 টাকা। সেটা কিভাবে করছে? নগদে 60% এবং ধারে 40%। এখানে কিন্তু দুইটা হিসাব তৈরি হবে, এক হচ্ছে নগদে আর এক হচ্ছে ধারে। এবার আমরা আগে নগদেটা দেখি। এপ্রিল 4 ক্রয় হিসাব নগদে যখন তৈরি করছে তখন কি আসছে? ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে কি আমাদের ক্রয় হিসাবটা ডেবিট হচ্ছে? অবশ্যই হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো নগদান হিসাব। আমাদের নগদান হিসাব ক্রয় হিসাবে টাকাটা ছিল 16,500 টাকা। এই 16,500 টাকার পর কত পার্সেন্ট ছিল? নগদ 60%। এই 60% যদি আমরা কাটি তাহলে আমাদের কি হবে? 9,900 টাকা। তাহলে আমাদের ডেবিট ঘরে কেন বসছে টাকাটা? কারণ আমাদের ক্রয় হিসাবটা ডেবিট হচ্ছে, এই জন্য আমাদের ডেবিট করে টাকা বসছে। তাহলে উদ্বৃত্তের ঘরেও আমাদের ডেবিট ঘরে টাকা বসবে। এরপরে আছে আরেকটা আছে তোমার বলছে ধারে 40% নির্ণয় করতে বলছে। তো ধারে যখন বলবে তাহলে আমাদের যাবেটা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার হিসাব লিখবো এবার এখানে পাওনাদার হিসাব। তাহলে এই 16,500 টাকার পরে তোমাদের 40% কাটতে হবে, কারণ আমাদের ওখানে বলে দিয়েছে যে নগদ 60% এবং ধারে 40%। যখন আমরা 40% 16,500 টাকার পরে কাটবো, 16,500 টাকা যখন 40% কাটবো তখন আমাদের আসবে 6,600 টাকা। এটাও কিন্তু আমাদের ডেবিট ঘরে বসবে। ডেবিট ঘরে যে যোগফলটা আছে এই যোগফলের সাথে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 16,500 টাকা। তাহলে আমাদের কি হয়েছে? আমরা আগেও বলছি যে যখন ডেবিট ঘরে টাকা বসবে তখন যোগফলটাও আমাদের ডেবিট ঘরে হবে। এবার আরেকটা আছে তোমাদের এপ্রিলের 15 তারিখে বলছিল মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এইটা আমরা কি করব? মালিক কর্তৃক যখন পণ্য উত্তোলন বলছে তখন আমাদের কি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। তাহলে কিন্তু এখানে ক্রয় হিসাবটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো উত্তোলন হিসাব। ক্রয় হিসাব কত টাকা ছিল? 2,000 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন ছিল 2,000 টাকা। তোমরা দেখো উত্তোলন হিসাব কত, মালিক কর্তৃক পণ্য কত টাকা ছিল? 2,000 টাকা। তাহলে কি আমাদের এই 16,500 টাকা থেকে 2,000 টাকা আমাদের বাদ দিতে হবে। যখন আমরা বাদ দিব তখন আমাদের হবে 14,500 টাকা। তাহলে তোমরা একটা জিনিস দেখো, খেয়াল করো, আমাদের ক নম্বরে কি নির্ণয় করতে বলছিল? নিট ক্রয়ের পরিমাণ। তখন কিন্তু আমরা নিট ক্রয় নির্ণয় করছিলাম। নিট ক্রয় নির্ণয় করে কত টাকা হয়েছিল? 14,500 টাকা। আর এইখানে যখন আমরা ক্রয় হিসাব নির্ণয় করছি তখন দেখো আমাদের উত্তর আসছে
14,500 টাকা। তাহলে কি আমাদের উত্তর মিলছে? অবশ্যই মিলবে, কারণ হচ্ছে তোমাদের এই যে উত্তোলন হিসাব বলো, পাওনাদার হিসাব বলো, নগদান হিসাব বলো, যেটাই বলো না কেন, তোমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয়টা খুব সুন্দরভাবে শিখবে, তখন কিন্তু তোমরা খুব ইজিলি এই খতিয়ান হিসাবগুলো খুব ভালোভাবে মিলাইতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ক্রয় হিসাবের মোট যোগফল। আমাদের গ নম্বরে বলছিল টি স্টকে তোমার ব্যাংক হিসাব এবং বীমা হিসাব নির্ণয় করতে হবে। এখন আমরা তো খ নম্বরে দেখি চলমান জেরগুলিতে কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা দেখবো টি স্টকে কিভাবে নির্ণয় করতে হয়। টি স্টকটা একটু কঠিন, কিন্তু যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবে। তাহলে আমরা দেখি যে কিভাবে টি স্টকে নির্ণয় করতে হয়। তাহলে আমরা লিখবো মিস্টার রায়হান টি স্টকে ব্যাংক হিসাব। এবার আমরা ছক নির্ণয় করবো যে কিভাবে টি স্টকটা নির্ণয় করতে হয়। আমাদের টি ছকে তোদের 10টা ঘর, মানে 10টা ছক তৈরি করতে হবে, 10টা ঘর হবে আমাদের টি ছকে। কি কি? প্রথমে থাকবে আমাদের ডেবিট পাশে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এবং তোমাদের ক্রেডিট পাশে কিন্তু সেম ঘরগুলো হবে। এক হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার আমাদের যেহেতু ব্যাংক হিসাব নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা দেখবো যে আমাদের প্রশ্নে কোন কোন হিসাব চেয়েছে। তাহলে আমরা দেখবো আমাদের এপ্রিলের 9 তারিখে বলছে, দেখো এপ্রিল 9 তারিখে বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, মানে পণ্যটা বিক্রয় করতে চেকের মাধ্যমে। তার মানে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কি আমাদের ব্যাংক হিসাবে ডেবিট হচ্ছে? তাহলে আমরা ডেবিট পাশে লিখবো এপ্রিল 9 বিক্রয় হিসাব, ডেবিট পাশে 39,000 টাকা। এরপর আবার বলছে 30 তারিখে বলছে চেকের মাধ্যমে বীমা শ্রেণী প্রদান করছে। তাহলে বীমা শ্রেণী যখন প্রদান করছে, তাহলে কি আমাদের ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়ে যাবে, কারণ বীমা শ্রেণী ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে, চলে গেলে কি আমাদের ক্রেডিট হবে না? তাহলে আবার এপ্রিলের 30 তারিখে আমাদের ক্রেডিট পাশে হবে বীমা শ্রেণী 4,500 টাকা। এখন আমরা এবার ব্যালেন্স নির্ণয় করব। এই ব্যালেন্স নির্ণয় করতে কিন্তু তোমাদের একটু অসুবিধা হয় যে কিভাবে ব্যালেন্স টিডিবিডি নির্ণয় করব। আমাদের এইখানে যেহেতু টাকা আছে কত, 39,000 টাকা, এইটা আমরা ক্লোজ করব। এবার এই টাকাটাকে আমরা এই ক্রেডিট পাশে নিয়ে যাব। সেখানে আমরা লিখব যেহেতু আমাদের টাকা কম আছে, তোমার ডেবিট পাশে আছে 39,000 টাকা এবং ক্রেডিট পাশে আছে 4,500 টাকা। তাহলে আমাদের টোটাল কত টাকা কম আছে? 34,500 টাকা কম আছে। এখন আমাদের কি দুটো পাশ সমান করতে হবে না? এই দুটো পাশ যদি সমান করতে হয়, তাহলে কি আমাদের এই পাশে যে টাকাটা বেশি আছে, সেই এই পাশে যে টাকাটা কম আছে, সেটা আমাদের পাশে অ্যাড করতে হবে। তাহলে আমরা লিখব এপ্রিল 30 ব্যালেন্স সিডি 34,500। তাই টোটাল আমাদের হবে 39,000 টাকা। এবার এই 39,000 টাকা তোমার পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হবে। তোমাদের এটা মাথায় রাখতে হবে, এই যে টাকাটা হবে তোমাদের ব্যালেন্স সিডি, এটা পরবর্তী বছরে যে তোমাদের ব্যালেন্স বিডি হবে। তাহলে যেহেতু আমাদের এই পাশে হবে মে 1 তারিখ ব্যালেন্স বিডি আমাদের 34,500 টাকা। তাহলে এই বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করি। এইখানে আমাদের যে ব্যালেন্স সিডি থাকবে, এই সিডি আমাদের পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হবে। যদি আমাদের ব্যালেন্স সিডি এখানে থাকে, তাহলে আমাদের ব্যালেন্স বিডি এখানে হবে। যদি ব্যালেন্স সিডি এখানে থাকে, তাহলে ব্যালেন্স বিডি আমাদের এখানে হবে। সহজ নিয়ম। এইটা মাথায় রাখলে তোমরা কিন্তু টিউশনে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। এরপরে আসি তোমাদের বীমা হিসাব কিভাবে নির্ণয় করতে হবে। তোমাদের বীমা হিসাবে দেখো এপ্রিলের 30 তারিখে বলছিল চেকের মাধ্যমে বীমা শ্রেণী প্রদান। এখন চেকের মাধ্যমে যখন বীমা শ্রেণী প্রদান করছে, তখন বীমা হিসাব ডেবিট হচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে। তাহলে কি বীমা ডেবিট হচ্ছে? তাহলে অবশ্যই ডেবিট পাশে বসবে। তাহলে এপ্রিলের 30 তারিখে ব্যালেন্স বিডি, এখানে ব্যালেন্স বিডি লিখতে পারো বা ব্যাংক হিসাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ব্যালেন্স বিডি তোমাদের কত আছে? বীমা হিসাব 4,500 টাকা। এখন তোমাদের এই পাশে কি ব্যালেন্স বিডি বা সিডি বা কোনো হিসাব আছে? নেই। তাহলে আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি টোটাল আমাদের 4,500 টাকা। এই ব্যালেন্স বিডি পরবর্তী বছরে যে তোমাদের সিডি হবে এপ্রিল 30 ব্যালেন্স সিডি 4,500 টাকা। 4,500 টাকা। এই 4,500 টাকা আমাদের সিডি।
এইখানে তোমার যদি আরো কোনো হিসাব থাকতো তাহলে এই ঘরে বসতো, যেহেতু তোমাদের এই ঘরে কোনো হিসাব নেই সেহেতু তোমাদের এই পরবর্তী বছরের দুপাশ সমান করার জন্য ব্যালেন্স বিলকে পরবর্তী মানে ওই মাসে 30 তারিখে সিডি হিসাবে আমরা ধরে নিব। এখন এখন তোমাদের কি বলছিলাম, এখানে যে সিডি হয় তাহলে এবার সে বিডি হবে, তাহলে আমাদের এখানে সিডি হয়েছে। এবার এই মাসে পরবর্তী বছরে 1 তারিখে হবে, পরবর্তী মাসে 1 তারিখে ব্যালেন্স বিডি হবে 4500 টাকা, কারণ আমাদের এখানে ব্যালেন্স সিডি আছে তোমাদের 4500 টাকা। এই হচ্ছে আমার টি ছকে ব্যাংক হিসাব এবং বীমা হিসাব প্রস্তুত। তাহলে কি খুব সহজ না চলমান যে পদ্ধতিতে এবং টি ছকে নির্ণয় করা? অবশ্যই সহজ, শুধু তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং জাবেদাগুলোকে মনে রাখতে হবে। তুমি জাবেদাগুলোকে মনে রাখো এবং বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খতিয়ান খুব সহজে তোমরা ফুল মার্ক কভার করতে পারবে। এরপর পরবর্তী ক্লাসে তোমাদের জন্য খুব সুন্দর একটা ক্লাস আসতেছে, কারণ এরপর পরবর্তী ক্লাসে তোমাদের জাবেদা অধ্যায়ের খুব সুন্দর একটা ক্লাস নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ম্যাথস এন্ড টিচারের সাথে থাকো এবং ম্যাথস এন্ড টিচারকে সাবস্ক্রাইব করে ম্যাথস এন্ড চ্যানেলের ক্লাসগুলো এবং সাজেশনগুলো এনজয় করতে থাকো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।